সমাজের বিরুদ্ধে, যারা আপনার ভাগ্য নিয়ে খেলা করে, যারা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চায় না, তাদের জন্য আপনারা লাঠি প্রস্তুত করেন। যদি কথায় কাজে না হয়, সোজা আঙ্গুলে ঘি না উঠে, তাহলে ঘি কিভাবে উঠাইতে হবে এটা তো আপনাদের জানা আছে না? এদেরকে আর সুযোগ দেওয়ার টাইম নাই। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। আপনারা সবাই ভোট দিতে গিয়েছেন, আমাদের 2টা ভোট দিয়েছি আমরা। একটা ভোট ছিল যে বাংলাদেশে সংস্কার হবে, যে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু ভোটের পরে এই ভাইয়েরা বলল যে আমরা তখন ক্ষমতার জন্য ভোট চেয়েছিলাম, ক্ষমতার জন্য সংস্কারের কথা বলেছিলাম, এখন আর বাংলাদেশে সংস্কারের প্রয়োজন নাই। যদি বাংলাদেশের সংস্কারের প্রয়োজন না থাকে, তাহলে আমরা বলবো বাংলাদেশও আপনাদের ক্ষমতায় থাকার আর প্রয়োজন নাই। এরা হলো বাংলাদেশে অটো পাস করতে চাচ্ছে, জনগণের কোনো কল্যাণ করবে না, মেডিকেল বানাবে না, স্কুল বানাবে না, রাস্তা বানাবে না, শুধু হলো চেম্বারে বসে বসে খাবে আর জনগণকে বলবে আমাকে অটো পাস করিয়ে দাও, আমি তোমার উপরে গাদ্দারি করতে চাই। এরা হলো মীর জাফরের বংশধর। একটা সময় ব্রিটিশরা বাংলাদেশে নিপীড়ন করেছিল, সেই ব্রিটিশদেরই বংশধর এরা। এরা কখনো হলো বিএনপিতে ঢুকে, কখনো জামাতে ঢুকে, কখনো এনসিপিতে ঢুকে, বিভিন্ন ভাবে এরা হলো খোলস পাল্টায়। এদের খোলসের একটাই পরিচয়, এরা হলো সন্ত্রাস। সকল দল মত নির্বিশেষে এদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা বলি না বিএনপির সব লোক খারাপ, সব লোক কি খারাপ? জামাতের সব লোক খারাপ না, কিন্তু কিছু লোক আছে আওয়ামী লীগ থাকলেও এরা 2 নাম্বারি করে, জামাত থাকলেও 2 নাম্বারি করে, বিএনপি থাকলেও 2 নাম্বারি করে। এই সব 2 নাম্বার লোকদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। যদি এরা বাংলাদেশের মানুষের পক্ষে না দাঁড়ায়, হেদায়েতের পথে না আসে, সংশোধন না হয়, তাহলে প্রথমে আমরা তাদেরকে জেলে দিয়ে সংশোধনের ব্যবস্থা করব। এরপরও যদি খাসলত পরিবর্তন না হয়, তাহলে কিভাবে খাসলত পরিবর্তন করতে হয় এরা দেবীগঞ্জবাসী খুব ভালো করে জানেন ইনশাআল্লাহ। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আজকে কথা বেশি বলবো না। এখানে অনেক নারী আছেন, অনেক সন্তান আছেন। আমার একজন সন্তান আছে 2 বছর বয়সী। আমি হাড়ে হাড়ে বুঝি একজন মা 10 মাস 10 দিন পেটে সন্তান ধারণ করে, তারপরে তাকে জন্ম দেয়, তাকে স্কুলে নিয়ে যায়, কত যে কষ্ট তার জন্য। সেই মায়ের হলো জাতকে তারা অসম্মান করে, রাস্তায় যাওয়ার স্কুলের সময় মেয়েদেরকে কটু কথা বলে, হ্যারাস করে, কোথাও গেলে মেয়েরা নিরাপদ থাকে না। এই যে মায়েরা কত কষ্ট করে সন্তান জন্ম দেন, মায়েদের হসপিটালে গেলে একটা পুষ্টি থাকে না, ভালো ভ্যাকসিন দেওয়া হয় না। তাহলে যদি এই সন্তান যদি ভালো না হয়, আমাদের দেখতে পাচ্ছেন না অনেকের অটিস্টিক সন্তান হচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? কারণ সরকারের ব্যবস্থাপনা নাই। সে ভালো পোলিও পায় না, ভালো চিকিৎসা ব্যবস্থা পায় না। একজন মা বাংলাদেশে একজন সন্তান দেওয়া মানে এটা জাহান্নামের মধ্যে বুঝিয়ে তাকে চাইতে হয়। এটা আপনারা প্রত্যেকে দেখছেন না যারা এখানে বিয়ে করেছেন? এই যে এখানে যারা তরুণ প্রজন্ম আছে, পড়াশোনা শেষ করেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, একটা চাকরির ব্যবস্থা করতে পারে না। আমি উত্তরবঙ্গে ঘুরে উত্তরবঙ্গের প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর এলাকা, এত তরুণ প্রজন্ম, সরকার শুধু ফ্যাক্টরি স্থাপন করে দিলে হয়, সবাই এখানে লাইন ধরবে কাজ করার জন্য। বাংলাদেশের উন্নয়নকে ঠেকায় রাখতে পারবে? কিন্তু বাজেট হয় 10 কোটি টাকা। এই চোর বাটপারের দল 9 কোটি টাকা খেয়ে বসে থাকে, 1 কোটি টাকার জায়গা কিনে ওই জায়গাতে আবার নিজের একটা হলো দোকান খুলে বসে থাকে, পুরো 10 কোটি টাকায় মাইনে দেয়। তারপরে হলো ইয়াবা ব্যবসা করে। ধরেন আপনারা শিয়াল চিনেন,
চিনেন তো? শিয়ালের কাছে কি মুরগি বাগা দেওয়া যায়? শিয়াল কি করে? খেয়ে ফেলে। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা দেখার জন্য আমরা একজনকে দায়িত্ব দিয়েছি। উনি নিজেই তার মন্ত্রণালয়ের স্পিকার দিয়ে হলো ইয়াবা চালান করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এটাতে মন্ত্রণালয় দায়িত্ব আছেন, নাম কি জানেন? শিলং সালাউদ্দিন। এই শিলং সালাউদ্দিন 2 দিন আগে সংসদে আইন পাশ করলো, কেউ যদি মাদকের চোরাচালান করে তার হলো মৃত্যুদণ্ড। 2 দিন পরে কক্সবাজার দিয়ে একটা গাড়ি আসতেছে, যেটাতে একটা পুরো গাড়ি হলো ইয়াবা বোঝাই, ওই গাড়ির মধ্যে স্টিকার লাগানো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুঝছেন তো বাংলাদেশে? তাহলে আমরা কোথায় মুরগি বাগা দিছি? শিয়ালের কাছে মুরগি বাগা দিছি। এই শিয়ালদের থেকে আমাদের মুরগি রক্ষা করতে হবে। আপনাদের সন্তানরা পরীক্ষা, ওই যে আফ্রিকা অঞ্চলে যে কোন ঔষধ কাজে দিবে, ইঁদুর দিয়ে পরীক্ষা করা হয়, বিভিন্ন প্রাণী দিয়ে টেস্ট করা হয়, তারপরে এটা মানুষ খায়। তো বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কেমন হবে? একবার হলো ক্লাস 5-এ হলো টেস্ট করে, একবার ক্লাস 8-এ করে, একবার হলো ক্লাস 10-এ করে। এবার এইভাবে পরীক্ষা দিবা, পরের বার অন্যভাবে দিবা, এর পরের বার অন্যভাবে দিবা। শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত করে দিয়েছে তারা। শিক্ষার্থীরা কি ল্যাবের প্রোডাক্ট যে তাদেরকে প্রতি বছর পরীক্ষা করা হবে? পরীক্ষা চালাইতে হলে আগে মন্ত্রী এমপিদের সন্তানদের উপরে ল্যাব টেস্ট চালাইতে হবে। নিজের ছেলে সন্তানকে বিদেশে পাঠিয়ে এখানে যারা আমার খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ, যারা অনেক কষ্টে বাংলাদেশের এই মাতৃভূমির মায়ায় পড়ে থাকে, এই দেশ ছাড়ে না, সেই মানুষগুলাকে তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার করে যাচ্ছে। এখানে অনেকে বিদেশে যান, বিদেশে যাইতে হলে গ্রামের মধ্যে করে বাংলাদেশের বিদেশে যায়। 100 জন রওনা দেয়, 90 জন হলে পথে মারা যায়। যেই 10 জন গিয়েছে সেই 10 জন বাংলাদেশে টাকা পাঠায়। ওই 10 জন যাওয়ার সময় যেই ধরনের হয়রানি তারা বিমানবন্দরে তারা করে, আমি নেপালের লোকদেরকে দেখেছি বিদেশে যায় 1 লাখ টাকা করে সৌদি আরবে, আর বাংলাদেশের লোক যাইতে হলে 10 লাখ টাকা প্রয়োজন হয়। 9 লক্ষ টাকা কার পকেটে গেলে এদের পকেট ধরে আমাদের কান দিতে হবে। পাইজামি পাইছে নাকি আমাদের সাথে? এরা কি পাইছেটা আমাদের সাথে? যা ইচ্ছা আমাদের সাথে তারা করবে, আর আমরা হলো ঘরে লুকায়া বসে থাকবো। আমরা যদি আবু সাইদের উত্তরসূরি হয়ে থাকি, এদের বিরুদ্ধে আবার রাস্তায় আমাদেরকে নামতে হবে। আমাদের শরীরে আবু সাইদের রক্ত আছে, আমাদের শরীরে শহীদ ওয়াসিমের রক্ত। সেই রক্তের আমরা শপথ দিয়ে বলেছি যে তোমরা আমাদের সাথে টাকার লোভ দেখাও। এই যে একটা আছে না রাশেদ খান, হ্যাঁ কি নাম তো রাশেদ খান নাকি? এটা কয়েকদিন দেখলাম পাগলামি করেছে। তা আমি বলছিলাম যে শীত মাস আসে নাই, শীতটা আসলে না পাগল চেতে, পাগল চেতলো কেন? পরে খোঁজ পাইলাম আজকে হলো পাগলামি করেছে এই জন্য একটা পদ বা পোস্ট পাওয়ার জন্য। তাকে নাকি একান্ত সচিব দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ধরেন আপনার একটা একান্ত সচিব রেখেছেন যে হলো উৎপাত, বিভ্রান্ত, পাগল। তো তারেক রহমানের কি এত আকাল করছে যে রাশেদ খানকে হলো তার একান্ত সচিব দিতে হবে? হ্যাঁ, এই আরেকটা আছে যে আপনাদের এগিয়ে অতিথি পাখি আসে, হ্যাঁ জাহাঙ্গীরনগরে গেলে অতিথি পাখি দেখা যায়। এই যে নুরুল হক নূর, এইসব বিএনপির মধ্যে অতিথি পাখি গিয়েছে। আরেকটা আছে আমার বড় ভাই জুনায়েদ সাকিব, এরা আগে বড় বড় কথা বলতো, টকশো করতো। এখন এদেরকে বাড়তি দিয়া টকশোটা খুঁজে পাওয়া যায় না, সংসদও খুঁজে পাওয়া যায় না, কারণ মাল যা কামানোর কামায় নিছে। তো জনগণের আপনারা সাপোর্ট দেওয়াতে এরা বাংলাদেশের মানুষের সামনে পরিচিত হয়েছে। পরিচিত হয়ে জনগণকে বলেছে, ভাই তোরা আমার গুনার টাইম নাই, আমার এখন হলো তারেক রহমান আছে, তার পকেটে গিয়েই বাংলাদেশের বিরুদ্ধে আমি কথা বলবো, সে আমাকে যেটা দেয় ওটা নিয়ে বসে থাকবো। আমরা তোমাদের বলি, বাংলাদেশের মহিলারা তোমাদের জন্য ঝাড়ু প্রস্তুত করে রেখেছে, আসলে ঝাড়ু পিটানি দেওয়া হবে জনগণের সাথে গদ্দারি করার জন্য। যারা আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করেছে তাদেরকে আমরা
বাংলাদেশে উচিত শিক্ষা দিতে হবে। শেষ কথা যেটা, ওরা আমাদেরকে ভয় দেখায়, বলে যে রাজনীতিতে রয়েস হয়ে বলতে হবে, রাজনীতি মানে একটা ডিপ্লোমেসি, অনেকভাবে বুঝায় যে এটা একটা সিস্টেম। এই সিস্টেম হলো আমরা ভিতরে ভিতরে সবাই 2 নাম্বারই করব, জনগণের সামনে যায় হুজুর হয়ে থাকবো, এবং এই ভিতরে ভিতরে গুলা সবগুলাই কিন্তু পচা মাল। তো আমি একবার এক রাজনৈতিক মিটিং থেকে বের হয়ে মিটিং এ যে কথা হয়েছে এটা মিডিয়ার সামনে বলে দিছি। তো এক রাজনীতিবিদ আমার ফোন দিয়া বলে, তুমি তো রাজনীতি করতে পারবে না। আমি বললাম, ভাই কেন? বড় রাজনীতিবিদ। বললো, মিটিং এ যেটা বলে এটা জনগণের সামনে বলা যাবে না, জনগণের সামনে গিয়ে একটা হুজুর ব্যাস ধরতে হবে, ওইখানে ভালো ভালো কথা বলতে হবে, আমরা বাংলাদেশের এটা চাই, বাংলাদেশের ওইটা চাই, আর ভিতরে হলো আমাদের ভাগ্য টড়াই করে নিতে হবে। তা আমি বললাম, ভাই আমি আপনার এত কঠিন জটিল অঙ্ক আমি বুঝি না, আমি আপনি ভিতরে যেটা বলছেন, মনের ভিতরে যেটা, আমি বাহিরে এটা বলবো। আপনি আমাকে খারাপ বলতে পারেন, কারণ আমি জনগণের, যেই জনগণ বিশ্বাস করে আমাদের কাছে এসেছে, আমরা তাদের সাথে গাদ্দারি করতে পারবো না। আর যদি ভয় দেখান, তাহলে আমরা কাউকে ভয় পাই না, আমরা একমাত্র কাকে ভয় পাই? আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় পাই না। তো যদি আমরা 2 নাম্বারি কাজ না করি, দুর্নীতি না করি, সন্ত্রাসী না করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাই, তাহলে জনগণের যে দুঃখ কষ্ট আছে সেই কথাটা বলাই তো আমার নৈতিক দায়িত্ব। এই নৈতিক দায়িত্ব থেকে আমাদেরকে কেউ সরাইতে পারবে না। আমরা আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আজকে এখানে কেউ বিরিয়ানির জন্য আসেন নাই, কেউ টাকার জন্য আসেন নাই, এসেছেন যে আমাদের সন্তানগুলো আমাদের জন্য কাজ করতেছে, এদেরকে এক নজর দেখে আসি। যদি এদের দ্বারা বাংলাদেশের কিছু পরিবর্তন হয়, এদেরকে তো আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না। এই ছেলেগুলো তো 2 নাম্বারই চাঁদাবাজি, 2 নাম্বারই করে হলো টাকা ইনকাম করে নাই, আমার পকেটের টাকা দিয়ে, রিক্সা ভাড়া দিয়ে হলো আজকে তাকে আমি সাপোর্ট দিয়ে আসবো। এই জন্য আপনারা আসেন নাই। কিন্তু এই ভালোবাসার উপরে দাঁড়িয়ে যদি আজকে রাশেদ খান, জুনায়েদ সাকিব, নুরুল হক নূর এই ধরনের ঝাড়ু পিটা পার্টির মতন আমরা হয়ে যাই, তাইলে এটা কি আপনার আমি ভরসাটা রাখলাম না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের পাশে থাকবো, এই কমিটমেন্ট দিয়ে গেলাম। এই যারা অতিথি পাখি, নুরুল হক নূর গাদ্দারদের চিনে রাখবেন, জুনায়েদ সাকিব, রাশেদ খান, এদের পক্ষ দেখে আপনাদেরকে প্রতারিত করে আজকে এরা ক্ষমতার পিছনে গিয়েছে। এরা বাংলাদেশের আবু সাইদের রক্ত ভুলে গিয়েছে, সংস্কার ভুলে গিয়েছে, 1400 লোকের জীবন তারা ভুলে গিয়েছে। আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিচ্ছি, আমরা আপনাদের সাথে বেইমানি করব না। অবশ্য রাজনীতি করাটাও কঠিন হয়ে গেছে, 2 দিন পরে যদি আমিও এমন হয়ে যাই। শহীদ ওসমান হাদির এই যে ব্যানার নিয়ে এসেছে, আজকে সরকার গঠনে কয় মাস হয়েছে ভাই? আপনারা তো পার্লামেন্টে আছেন, 5 মাস হয়েছে। এই 5 মাসে কি শহীদ ওসমান হাদিবের হত্যাকাণ্ডের বিচার করা যাইতো না? সরকার বিচার করে না কেন? আমরা তো খুঁজে দেখবো সরকারও জড়িত আছে কিনা, এজন্যই তো সরকার বিচার করতেছে না। স্লোগান দিয়ে আমি শেষ করবো, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, জাস্টিস জাস্টিস। আমি বলবো টেন্ডারবাজের সরকার, আপনারা বলবেন আর নাই দরকার, ঠিক আছে বলতে পারবেন? টেন্ডারবাজের সরকার, খুনিদের সরকার, আর নাই দরকার, চাঁদাবাজির সরকার, আর নাই দরকার, ভারতীয় সরকার, আর নাই দরকার। এই দরকারটা কিভাবে বাদ দেবেন? আগামী স্থানীয় নির্বাচনে কঠিন করে যেই বিএনপির সিল থাকবে তার বিরুদ্ধে একটা ভোট দিয়ে আসবেন, দেখবেন অর্ধেক এমনি মাজা ভাইয়া সাইজ হয়ে যাবে। পারবেন না সবাই? আমরা এখানে একজন প্রতিনিধি দিচ্ছি, মানে নির্বাচনে দাঁড় করাচ্ছি পৌরসভাতে। ওই ভাই আছেন, এই যে ভাই মাসুদ ভাই আছে, এই মাসুদ ভাই কি কোনো চাঁদাবাজি করছে এলাকায়? কেউ একজন বলেন তো, তাহলে এখনই প্রার্থীদের বাতিল করা হবে।
কই পাওয়া যায় না তো। সন্ত্রাসী করেছে মাসুদ ভাই থেকে এখানে যদি আরো একজন দাঁড়াইতে চান যে আমি আরো সৎ সাহস করে এখানে দাঁড়াইতে চাই, তাহলে আসেন, এখনই মাসুদ ভাই প্রার্থীটা ক্যান্সেল করবে। উনি রাজি আছে, আমাদের এই সৎ সাহস আছে। ইলেকশন পর্যন্ত যদি মাসুদ ভাই কোনো খারাপ কাজ থাকে আপনারা আমাদেরকে জানাবেন, ওনার প্রার্থীটা ক্যান্সেল করে দিব। নির্বাচনের পরে মাসুদ ভাই বিজয়ী হওয়ার পরে মাসুদ ভাই যদি এই পৌরসভার কাজ না করে আমাকে এখানে ধরে নিয়ে এসে আপনাদের কাজ করে দাঁড় করাবেন যে আপনি বলে গিয়েছেন এখন কাজ করে না, আমি এখানে দেবীগঞ্জে আগামীতে প্রায় 5 বছর থেকে আপনাদের সব কাজ করে দিব। আমরা এই সহজ সাহস নিয়ে আগামী লোকাল গভর্নমেন্টে, যেহেতু আমরা বিএনপি সরকার দ্বারা প্রতারিত হয়েছি, যেহেতু আবু সাইদের রক্তের সাথে তারা গাদ্দারি করেছে, এখন আর কাউকে গোনার টাইম নাই, আমরা একাই দাঁড়াচ্ছি। আপনাদের সমর্থন লাগবে, আপনারা সবাই সমর্থন দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হবে। কথা বলা বেশি বলেছি, সবাই বিরক্ত হয়েছেন, দোয়া করবেন, সন্তানকে ভালো ভালো স্কুলে ভর্তি করাবেন। হেড মাস্টার যে সকালবেলা যারা অভিভাবক বাচ্চার সাথে স্কুলে চলে যাবেন, টাইম মতো না এলে তার ঘরে চলে যাবেন। তোমার আমার টাকায় তুমি চাকরি করো হেডমাস্টার, স্কুলের শিক্ষক, এখন স্কুলে যাও না কেন? ডাক্তার যদি সকালবেলায় হসপিটালে না যায়, সরকারি ডাক্তার, তার বাসায় গিয়ে উপস্থিত হইবেন যে আমার ট্যাক্সের টাকা তুমি বেতন পাও, তোমার ডিউটিটা হলো 9টায়, তোমার এখন 12টা বাজে, তুমি এখন হসপিটালে যাচ্ছে না কেন? যদি কোনো ব্যবসায়ী বাইরের দোকানে কোনো চাঁদাবাজ সন্ত্রাসী আসে, সবাই বাকি ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে লাঠি নিয়ে তাদেরকে দৌড়ানি দিবেন। যদি অটোরিকশা ভ্যান চালক কেউ হলো তাদেরকে চাঁদা তুলতে চায়, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করবেন। এবং এখানে মন্ত্রী আছেন মনে হয় একজন, হ্যাঁ, এই মন্ত্রী আসলে সবাই একটু মন্ত্রীর কাছে যায় উপস্থিত হইবেন যে বাবা আপনি মন্ত্রী হয়েছেন, এখানে আমাদের সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় কই? আপনি মন্ত্রী হয়েছেন, এখানে ফ্যাক্টরি কই? আপনি তো মন্ত্রী হয়েছেন আমাদের ভোটে, তাহলে আমাদের এই জিনিসপত্র দিয়ে তারপরে ঢাকা যান, এর আগে ঢাকা যাইতে পারবেন না।